ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। অতি বিপ্লবী না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান। 4 মাসে নির্বাচন সম্ভব জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ কার্যক্রম বন্ধ জানালেন অর্থ উপদেষ্টা। রমজানে সংকট হবে না নিত্যপণ্যে। এবং আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটাল হিল দাঙ্গাকারীদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার আদেশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি। সরকারের ভুল ত্রুটি থাকবেই, এই সময়টাতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান গ্রন্থ আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রজন্মের যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিক হবে। এ সময় সরকারকে জনগণের ভাষা বোঝার আহ্বান জানিয়ে এখনই না হলেও ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিন রাস্তায় নেমে অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি না করার আহ্বানও জানান মির্জা ফখরুল। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে, আপনার মিছিল দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কেউ পাও নাই, একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই, সাহসও পাও নাই। আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই যাবে করছে, এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল ত্রুটি হচ্ছে। যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এ কথা জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচন থেকে কাউকে দূরে রাখা উদ্দেশ্য নয়। যারা ছাত্র জনতাকে হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জনগণ চায় না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসে নির্বাচন সম্ভব বলেও মনে করেন কমিশন প্রধান। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1টার দিকে ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 4 দিনের এই সফরে জার্মান চ্যান্সেলর ওলফ স্কোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টপ, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটার সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে মূল বৈঠকে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীন সফরে গেছেন। এরই মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করছেন। চীনের রাজধানী বেইজিং থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাংবাদিক মোহাম্মদ তৌহিদ শরৎ।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এখন চীন সফর করছেন। মঙ্গলবার সকালে বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যদিও সে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানা যায়নি। এমন একটি সময় পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী। তাই এই সফরে দুদেশের অর্থনীতি, বাণিজ্য, ঋণের সুদ কমানো, পানি সম্পদ খাতের প্রকল্প, স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। তাছাড়া আগামী মার্চে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের ব্যাপারেও আলোচনা হতে পারে বলে জানা গেছে। বুধবার সকালে দ্রুত গতির ট্রেনে করে বেজিং থেকে সাংহাই যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। খসড়া পরিকল্পনা থেকে আমরা জানতে পেরেছি যে সাংহাইতে তিনি সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ বা SIIS এর একটি আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি তিনি সাংহাই চেম্বারের নেতাদের সঙ্গেও মত বিনিময় করবেন। এরপর বৈদ্যুতিক গাড়ি, রোবোটিক্স ও কৃষি প্রক্রিয়াজাতকরণ বিষয়ক ৩টি কারখানাও পরিদর্শন করবেন তিনি। এরপর ২৪শে জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে ফিরবেন। বেজিং থেকে বলছিলাম মোহাম্মদ তৌহিদ। সরকার সাশ্রয়ী মূল্যের বিশেষ ওপেন মার্কেট সেলের চাল ও ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, বিশেষ OMS এর মেয়াদ ডিসেম্বরে শেষ হবার পর আর বাড়ানো হচ্ছে না। ৮ লাখের বেশি মানুষ এই কার্যক্রমের সরাসরি সুবিধাভোগী ছিলেন। বাজার মোটামুটি কাঠামোতে এসেছে, ভবিষ্যতে আবার জরুরি হলে এটা চালু হতে পারে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে সংকট কমাতে আমদানি করে সারের মজুদ বাড়াতে চায় সরকার। বাজেটের সময় ভ্যাটের বিষয়ে আরও ভালোভাবে সমন্বয় করা হবে। চালের সাপ্লাই চেইন ম্যানিপুলেট করছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। চালের দাম এখন মোটামুটি সহনীয় আছে। সৌদি আরব যেতে ইচ্ছুক কর্মীদের টিকা লাগবে না, বরং হজ বা ওমরা করতে ইচ্ছুকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিসের টিকা। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, যারা ওমরা বা হজ করতে সৌদি আরবে যাবেন তাদের সবাইকে যাওয়ার কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা গ্রহণ করতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে। তবে 1 বছরের নিচের শিশুদের এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। কেউ যদি গত 3 বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে সৌদি আরবে প্রবেশে তাকে নতুন করে আর টিকা দিতে হবে না। এর আগে সৌদি আরব যেতে বাধ্যতামূলক করা হয় মেনিনজাইটিস টিকা। নির্দিষ্ট হাসপাতালগুলোতে টিকা না পেয়ে আন্দোলনের নামে সৌদি আরব গমন ইচ্ছু শ্রমিকরা। বায়ু দূষণে বিশ্বের 124 শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচক থেকে এই তথ্য জানা গেছে। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা, যার স্কোর হচ্ছে 246। এই শহরের বায়ুর মানও খুব অস্বাস্থ্যকর। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5-এর উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে 30.4 গুণ বেশি। IQ এর মানদণ্ড অনুযায়ী স্কোর 0 থেকে 50-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ প্রসঙ্গ। আমেরিকার সুবর্ণ যুগ শুরু হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে অভিষেক ভাষণে এই কথাই বললেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বললেন যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলার কথাও। সোমবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। আরভি ইসলাম হিবুর ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। শপথ নিতে ক্যাপিটাল ভবনে পৌঁছানোর আগে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে প্রথমে গির্জা ও পরে হোয়াইট হাউসে যান। ট্রাম্প যথারীতি কোট টাই পরলেও মেলানিয়ার নজরকাড়া পোশাকে আলাদা করে চোখে পড়েছিল তার হ্যাট। ট্রাম্প ও মেলানিয়া প্রথমে যান ওয়াশিংটনের সেন্ট জোন্স এপিস্কোপাল চার্চে। এটি মার্কিন প্রেসিডেন্টের অভিষেকের রীতির অংশ। এ সময় সেখানে ছিলেন ইলন মাস্ক, জেফ বেজোস, সুন্দর পিচাই, টিম কুক সহ প্রযুক্তি অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিরা।
ক্যাপিটাল ভবনে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই উপস্থিত হন তার পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিন্টন ও বারাক ওবামা। ছিলেন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। অনুষ্ঠানে দেখা গেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকেও। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দুটো বাইবেলে হাত রেখে শপথ নেন ডোনাল্ড জন ট্রাম্প, যার মধ্যে একটি বাইবেল তার মায়ের দেয়া, অন্যটি আব্রাহাম লিঙ্কনের বাইবেল। তীব্র শীতের কারণে 40 বছরের মধ্যে এই প্রথম অভিষেক অনুষ্ঠান মার্কিন ক্যাপিটাল ভবনের পশ্চিম দিকের খোলা সিঁড়ির পরিবর্তে গম্বুজওয়ালা গোলাকার হল ঘর রোটান্ডায় অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণের পর অভিষেক ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, ঠিক এখন থেকে আমেরিকার সুবর্ণ যুগের সূচনা হলো। আজ থেকে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে, যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব দেশ। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন দেশ বিদেশের নেতারা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে নতুন মেয়াদ শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যায় খুদে বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সে বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আবার ট্রাম্প প্রসঙ্গ, বিরতির আগে যেমনটি বলছেন যে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলের দাঙ্গায় ঘটনায় জড়িত 1500 জনকে ক্ষমা করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া শুরু করেছেন নির্বাহী আদেশে সই করার মাধ্যমে তিনি। সঞ্জিদা হকের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের কিছু ঘোষণা দিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত 1500 জনকে ক্ষমা প্রদর্শন, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, পানামা খাল ফেরত নেওয়া, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বৃদ্ধির মতো ঘোষণাও রয়েছে। এর পাশাপাশি বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশও বাতিল করেছেন তিনি। দ্বিতীয়বারের মতো প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের জন্য তৈরি করা 2000 পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প এসব বোমা ইসরায়েলকে দিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে এখন থেকে লিঙ্গ হিসেবে শুধুমাত্র নারী ও পুরুষকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রান্সজেন্ডারদের আর স্বীকৃতি দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। আবারও পানামা খাল দখল সহ কয়েকটি নির্বাহী আদেশ জারির ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার ভিন্ন প্রসঙ্গ, বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় কমিটির নির্বাহী সদস্য আলমগীর হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে ষড়যন্ত্র শুরু করেছে, যা কোনোভাবেই এই দেশের জনগণ মেনে নেবে না। তিনি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। পরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলা প্রসঙ্গ,
নাটোরের লালপুরে পাবনা ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রাবণ মজুমদার, স্বপন ও বিধান সরকার। পুলিশ জানায় 3 বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। পথে শেখচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় ট্রাক চালক পলাতক রয়েছেন। দীর্ঘ ৩০ বছর পর বৃহত্তর পরিসরে কর্মী সম্মেলন করছে জামাতে ইসলামী বরিশাল জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা। বিকেলে নগরীর বান্দর রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলন করবে দলটি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে ১৯৯৪ সালের মে মাসে নগরীর বেলস পার্ক ময়দানে সর্ববৃহৎ সমাবেশ করেছিল জামাতে ইসলামী বাংলাদেশ। ওই সমাবেশ প্রধান অতিথি ছিলেন জামাতের তৎকালীন জামাতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম। সমাবেশ সফল করতে জেলা ও মহানগর জামাতের পক্ষ থেকে গত কয়েকদিন ব্যাপক গণসংযোগ চালানো হয়। সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা বিকেলে শুরু হলেও সকাল থেকে আশপাশের জেলা থেকে জামাতের কর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। চল্লিশ বছর বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অবিলম্বে জাতীয়করণের দাবিতে মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আয়োজিত অবস্থান ধর্মঘটে সংহতি প্রকাশ করেছে জামাতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ এই সংহতি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা এবং সকল শ্রেণীতে ইসলামিক জ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এ সময় আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব বলেন, প্রাথমিকের ন্যায় ইবতেদায়ীকে জাতীয়করণ ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে। অর্পিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক ও শ্রমিকরা। রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। পরে এনবিআরের চেয়ারম্যানের সাথে বৈঠক হয়। সেখানে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, মহাসচিব রফিকুল আলম রঞ্জু, উপদেষ্টা সিরাজুল ইসলাম ও মন্টু সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে এনবিআরের চেয়ারম্যান ভ্যাট সহনীয় পর্যায়ে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান। এনবিআর চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 2 দিনব্যাপী ব্যবসার উন্নয়ন সম্মেলন শেষ হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টরস এর চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম সহ অন্যরা। সিরাজগঞ্জে একই সাথে সরিষা ও মধু চাষে ব্যাপক সাড়া ফেলেছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। পাশেই চাষ হচ্ছে মধু। এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর। জিন্না ফারুকের তথ্যছবিতে আরও যাচ্ছেন সাজ্জিদা হক। চারিদিকে হলুদের সমারোহ। বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। বাতাসে ভেসে আসে সরিষা ফুলের সুবাস। শীতের মৌসুমটা সরিষা চাষের উপযুক্ত সময় হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে এসেছে ফুল, আর এ ফুলেই প্রকৃতি সেজেছে হলুদ বর্ণে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যদিও এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০,০০০ হেক্টর। আমাদের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসারগণ বেশ কয়েকটি মধু খামারি বসিয়ে দিয়েছে। তাদের
আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠে, এ কারণেই হয়তোবা এবার ফলন বেশি হবে। আগের চেয়ে অনেক বৃদ্ধি, যেখানে 4 মণ সেখানে এখন 6 মণ হারে বৃদ্ধি পাচ্ছে আর কি। আগের চাইতে এখন উৎপাদন অনেক বেশি মৌমাছি পরাগণ হওয়ার ফলে আর কি। 27 মণ, কোনো কোনো জমিতে 10 মণ পর্যন্ত শস্যের জন্য নামাইছে আর কি। জেলার 9টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলায় সরিষার আবাদ সর্বোচ্চ। এই উপজেলায় 23,615 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 24,570 হেক্টর জমিতে। ফসলের প্রথম স্টেজ থেকে হারভেস্ট পর্যন্ত তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে আসছি এবং আমাদের কৃষকরা দেখে থাকবেন যে মৌ বক্স স্থাপন করে থাকে তাদের জমিতে। মৌ বক্স স্থাপনের ফলে আমাদের সরিষা ফুলের যে পরাগায়নটা সেটা বেশি হয় এবং ফলন 15 থেকে 20% বৃদ্ধি পায়। এই অঞ্চলে সরিষার পাশাপাশি মধু সংগ্রহ চলছে সমান তালে। বিগত বছরগুলোতে সরিষা চাষিরা মৌখামারিদের মধু সংগ্রহে বাধা দিলেও গত বছর থেকে কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে ও সরিষার ফলন বাড়াতে এবার 250 জন মৌখামারি এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবচেয়ে বেশি মধু আহরণ হয় এই সরিষার মাঠে এবং এই উল্লাপাড়াতে। প্রতি বক্সে আমরা 3 থেকে 4 কেজি মধু আহরণ করতে পারি প্রতি হারভেস্টিং এ। এবছর উল্লাপাড়া উপজেলা থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 282 মেট্রিক টন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের, অতি বিপ্লবী না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান। 4 মাসে নির্বাচন সম্ভব জানালেন সংস্কার কমিশনের প্রধান। ফৌজদারি অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার সুপারিশ। ট্রাকে কম দামে পণ্য বিক্রির বিশেষ কার্যক্রম বন্ধ জানালেন অর্থ উপদেষ্টা। রমজানে সংকট হবে না নিত্যপণ্যের। এবার আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা ট্রাম্পের। ক্যাপিটাল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়ার আদেশ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।